শিবতলা গ্রামের দরিদ্র কৃষক লক্ষণ জমি চাষের জন্য গ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিল। ভাগ্যবশত এবার আবহাওয়া খুব ভালো থাকায় প্রথমবারের মতো তার জমিতে ফসলের বাম্পার ফলন হয়েছে। ক্ষেত ভরা সোনালী ফসল দেখে ঋণ পরিশোধের দুশ্চিন্তা কেটে যায় এবং পুরো পরিবারে এক নতুন আশার সঞ্চার হয়। দেখো শর্মিলা, এবার আমাদের কি ভালো ফসল হয়েছে। ঈশ্বর আমাদের কথা শুনেছেন। মনে হচ্ছে আমাদের সন্তানদের আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ লক্ষণ, এবার আমাদের পরিশ্রমের ফল মিলেছে। এখন যদি ফসল ভালো হয় আমরা কয়েক মাসের জন্য শান্তিতে থাকব। বাবা, এবার কি আমরা স্কুলে যেতে পারবো? অবশ্যই বাবা, এখন আমি তোমাকে ভালো জামা কাপড় আর বইপত্র কিনে দেব। বাবা, আমার জন্য কে আনবে? হ্যাঁ মা, আমি তোমার জন্য একটা পুতুল আর নতুন চুড়ি নিয়ে আসব। দুর্ভাগ্যবশত এই হাসিটুকু বেশিক্ষণ স্থায়ী হলো না। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আকাশে কালো মেঘ চেপে গেল এবং ভয়ঙ্কর ঝড়ের সাথে সাথে চারপাশে এক অস্থিরতায় ভরে উঠল। লক্ষণ, তাড়াতাড়ি করো, মাঠ জলে ভরে গেছে। হে ঈশ্বর, সবকিছু যেন ভেসে না যায়। লক্ষণ মাঠের দিকে দৌড়ালো। সেখানকার দৃশ্য দেখে তার মনটা ভেঙে গেল। মাঠটা পুরোপুরি জলে ডুবে গেছে আর সমস্ত ফসল তলিয়ে গেছে। হে প্রভু, এখন আর কি বাকি আছে? সব শেষ হয়ে গেছে। আমার কঠোর পরিশ্রম, আমার আশা সব শেষ। এখন বাচ্চাদের কি খেতে দেব? ঘরে এক মুঠো শস্য অবশিষ্ট নেই। পরদিন সকালে লক্ষণ জমিদারের কাছে গেল, যার কাছ থেকে সে টাকা ধার করেছিল। সে আশা করেছিল যে জমিদার হয়তো তাকে কিছুটা সময় দেবেন। জমিদার বাবু, বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। দয়া করে আমাকে কিছুটা সময় দিন। পরের ফসলের সময় আমি পুরো ধার শোধ করে দেব। তুমি আর সময় পাইবা না লক্ষণ। কাগজপত্র অনুযায়ী ওই জমিটা এখন আমার। জমিদার বাবু, এটা আমার পৈতৃক জমি। এমনটা করবেন না। আমি কাগজপত্র নিয়ে চিন্তিত, অনুমতি নিয়ে নয়। এখন ওই জমিটা আমার নামে এবং তোমাদের অবিলম্বে তা খালি করে দেওয়া উচিত। লক্ষণ তার জমি হারিয়েছিল এবং তার কিছু অবশিষ্ট ছিল না। তার চাষের জমি, টাকা বা আশ্রয় কিছুই ছিল না। শর্মিলা, এই গ্রামে আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। চলো, আমরা জঙ্গলেই চলে যাই। হয়তো হয়তো ওর চোখ থেকে নিজেদের লুকিয়ে রাখার মতো কোনো একটা জায়গা সেখানে আমরা পেয়ে যাব। ঠিক আছে লক্ষণ, এখন তোমার যা ইচ্ছে। এই বলে এক গরিব কৃষক তার ভাঙা স্বপ্নগুলো বয়ে নিয়ে তার পরিবারকে সাথে নিয়ে রওনা দিল অজানা অন্ধকারের দিকে। ধনী লোকটি তাদের জমি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর এখন তাদের না ছিল ঘর, না ছিল খাবার। লক্ষণের পরিবার আবার পথে নেমে এলো। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তাদের জীবনের এই প্রবল বর্ষণ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। চলো শর্মিলা, এখন আর পিছনে ফিরে তাকিও না। যা ঘটে গেছে তা নিয়ে ভেবে কোনো লাভ হবে না। বাড়িটা এখন আর আমাদের নেই শর্মিলা। এখন শুধু এই বাচ্চাদের প্রতি আমাদের দায়িত্ব। আমি ওদেরকে না খেয়ে দেখতে পারবো না। যাই করতে হোক না কেন, আমি করব। বাবা, এখন আমরা কোথায় যাব? বাবা, আমরা একটা জায়গায় যাচ্ছি। জঙ্গলের ধারে সম্ভবত একজন বৃদ্ধ থাকেন। শুনেছি তিনি খুব ভালো মানুষ। আমার খুব খিদে পেয়েছে বাবা, আমার খাবার চাই। আর একটু হাঁটো বাবা, ওখানে পৌঁছালে আমরা কিছু ব্যবস্থা করে নেব। লক্ষণের পরিবার গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে রওনা দিল। তারা দূর থেকে একটা ভাঙা কুঁড়ে ঘর দেখতে পেল। কাছে যেতেই তারা দেখল একজন বৃদ্ধ ঋষি সেখানে বসে আগুন জ্বালাচ্ছেন। বাবা, আপনাকে প্রণাম। আমরা মহা বিপদে পড়েছি। আমাদের আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। বাবা, আমি তোমার মুখে সততা দেখতে পাচ্ছি। তুমি চাইলে এই কুঁড়ে ঘরে থাকতে পারো।
এটা খুব বড় কিছু নয়, কিন্তু মাথা গোজার একটা জায়গা তো পাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এখন সেই ভাঙা কুঁড়ে ঘরটাই তাদের নতুন বাড়ি হয়ে উঠেছিল। পরদিন সকালে লক্ষণ কাঠ কাটতে জঙ্গলে গেল, যাতে সে তা বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারে। শর্মিলা, আমি জঙ্গলে যাচ্ছি। আমি কাঠ কেটে নিয়ে আসব, তারপর সেগুলো বিক্রি করে বাচ্চাদের জন্য কিছু সবজি কিনবো। তাড়াতাড়ি ফিরে এসো, আমাকে রান্না করে বাচ্চাদের কিছু খাওয়াতে হবে। লক্ষণ সারাদিন জঙ্গলে ঘাম ঝরিয়ে কাঠ কাটত। কাঠ কেটে সে বাজারে গেল। সেখানে সে খুব সামান্য টাকা পেল, কিন্তু সে কিছু আলু, পেঁয়াজ আর সামান্য আটা কিনল। এই যে শর্মিলা, আমি কিছু খাবার এনেছি। এটা বিশেষ কিছু না, কিন্তু বাচ্চাদের পেট ভরবে। তুমি অনেক করেছো লক্ষণ, এখন হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য কিছু রুটি সেকে দেব। মা, আজ গুড় আনোনি? আজ আনিনি মা, কালকে আনবো। আমি অবশ্যই গুড় নিয়ে আসবো। সেই রাতে সবাই শুকনো রুটির সাথে সেদ্ধ সবজি খেলো এবং প্রথমবারের মতো কেউ কোনো অভিযোগ করল না। সবার চোখে মুখে ক্লান্তি ছিল, কিন্তু সে ক্লান্তির মধ্যেও আশা ছিল। এখন থেকে প্রতিদিন এভাবেই কাটবে। আমি কঠোর পরিশ্রম করব, আর আমরা সবাই একসাথে এগিয়ে যাব। আমাদের কিছু নেই, কিন্তু আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদের সামনে ছিল পাহাড় সম বাধা, কিন্তু লক্ষণ হাল ছাড়েনি। তার পথ চলা তখনও দীর্ঘ, কিন্তু তার উদ্দেশ্য ছিল স্পষ্ট। লক্ষণ এখন প্রতিদিন কাঠ কাটতে জঙ্গলে যেত এবং সন্ধ্যায় বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই খাবার কিনত। বাচ্চাদের চোখে তখনও ক্ষুধা স্পষ্ট ছিল, কিন্তু তারা আর কোনো অভিযোগ করত না। পরিবারের জন্য সংগ্রাম করাটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। শোনো, দয়া করে তাড়াতাড়ি ফিরে এসো। গতকাল অনেক দেরি হয়ে গেছিল, আর আমার মেয়ে তোমাকে ছাড়াই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ শর্মিলা, আমি তাড়াতাড়ি ফিরব। আজ আমি আরও একটু কাঠ নিয়ে আসবো, যাতে কিছু বাড়তি টাকা উপার্জন করা যায়। বাবা কি আজ গুড় নিয়ে আসবে? অবশ্যই বাবা, এবার আমি তোমার জন্য গুড় আর তোমার মায়ের জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে আসবো। আর আমার জন্য চুড়ি। আনবো তোমার জন্য সবচেয়ে সুন্দর চুড়ি আনবো। ঈশ্বর যেন আমাকে একটু সাহায্য করেন। লক্ষণ হেসে বনের দিকে রওনা দিল, কিন্তু আজ সে অন্য দিনের চেয়ে একটু বেশি দূরে গেল। সে ভাবছিল যত বেশি কাঠ খুঁজে পাবে ততই ভালো হবে। আজ আরো কাঠ দরকার। বেশি কাঠ মানে বেশি টাকা, আর বেশি টাকা মানে সবার মুখে হাসি। সে গাছের এত গভীরে চলে গেল যে কোথায় পৌঁছাচ্ছে তা সে নিজেও বুঝতে পারল না। যতদূর চোখ যায় কেবল জঙ্গল, কোনো পথ ছিল না, কোনো শব্দ ছিল না। আরে, এটা কোন জায়গা? এটা তো কোনো সাধারণ রাস্তা বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে আমি ভুল পথে চলে এসেছি। সে চারপাশে তাকাতে লাগলো, কিন্তু কোনো কিচ্ছু খুঁজে পেল না। আকাশে মেঘ জমছিল এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। হায় ঈশ্বর, এখন আমি কি করব? আমি কোন দিক থেকে এসেছি তা ভুলে গেছি। বেরোনোর কোনো পথে তো দেখতে পাচ্ছি না। এদিকে সূর্য ডুবে আসছে। কুঁড়ে ঘরে বসে শর্মিলা জঙ্গলের দিকে বারবার তাকালো। সূর্য ডুবে গেছে, কিন্তু লক্ষণ ফেরেনি। আর আজ অনেক দেরি হয়ে গেছে, ও তো রোজই ফিরে, আজ এত দেরি করছে কেন? মা, বাবার কি কিছু হয়েছে? ওভাবে বলো না বাবা, উনি ঠিকই ফিরে আসবেন। উনি হয়তো একটু বেশি দূরে চলে গেছেন। আমার ভয় করছে মা। এদিকে লক্ষণ ক্লান্ত হয়ে একটা পাথরের উপর বসে পড়ল। ওর চোখ ছলছল করে উঠল, কিন্তু তারপর সে সাহস সঞ্চয় করে আবার চলতে শুরু করলো। ঠিক তখনই একটা ছোট্ট আলো দেখা গেল। ওটা কি? ওটা কি একটা বাড়ির মতো দেখতে, নাকি কেউ আগুন জ্বালাচ্ছে? দেখি তো। সে আলোর দিকে এগিয়ে গেল এবং
হলুদ আভা ছড়ানো একটি অদ্ভুত গুহা দেখতে পেল। সে কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু তারপর সে ভেতরে গেল। এটা কেমন জায়গা? সব কিছু তো জনশূন্য, কিন্তু এখানে আলো কি করে আসছে? গুহার ভিতরে যেতেই সে এক ভিন্ন জগৎ দেখতে পেল। জঙ্গলটা দেখতেই একটা গ্রামের মতো, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। পুরো গ্রামটা সোনার মতো ঝলমল করছিল। এটা এটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু আমি তো জেগে আছি। তাহলে এটা কি? হঠাৎ দুজন সৈন্য এসে লক্ষণকে বলল, তুমি কে এবং কিভাবে এখানে এলে? আমার নাম লক্ষণ। আমি একজন গরিব কৃষক। আমি পথ হারিয়ে ফেলেছি। রাজার কাছে আসুন, তিনি তোমার সাথে দেখা করতে চান। লক্ষণ ভয় পেয়ে তাদের অনুসরণ করে প্রাসাদের দিকে গেল। সে বুঝতে পারছিল না এখন তার সাথে কি ঘটছে, কি হতে চলেছে। লক্ষণ ভয় ও বিস্ময়ে এগিয়ে গেল। এই সোনালী গ্রামে একজনও মানুষ দেখা যাচ্ছিল না, কিন্তু এই জায়গাটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি কি স্বপ্ন দেখছি? সবকিছু এত ঝলমলে কেন? আর এই লোকগুলোই বা কারা? সৈন্যরা তাদের প্রাসাদের প্রধান ফটকের কাছে নিয়ে গেল। ভেতর থেকে একটি জোরালো ও গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ওকে ভেতরে নিয়ে এসো। যখন লক্ষণ ভেতরে গেল, তার সামনে এক বৃদ্ধ রাজা উঁচু সিংহাসনে বসেছিল। তার মুখ ছিল উজ্জ্বল আর চোখে ছিল করুণা। হ্যাঁ বলো, কে তুমি আর এখানে কিভাবে এলে? মহারাজ, আমার নাম লক্ষণ। আমি একজন গরিব কৃষক। বৃষ্টিতে আমার সব ফসল ভেসে গেছে। জমিদার আমার জমি কেড়ে নিয়েছে, আর এখন আমি জঙ্গলের থেকে কাঠ কেটে আমার সন্তানদের খাওয়াই। আজ পথ হারিয়ে এই গুহাটি দেখতে পেলাম। তোমার কথায় সত্যি আছে লক্ষণ। তোমার সংগ্রাম তোমার চোখে স্পষ্ট ফুটে উঠেছে। মহারাজ, আমরা শুধু দুবেলা খাবারের জন্য কঠোর পরিশ্রম করি। আমাদের মতো গরিব মানুষের কোনো অবলম্বন নেই। লক্ষণ, তোমার মতো লোকেরাই প্রকৃত রাজা, যারা আমাদের পরিবারকে বাঁচাতে বিনা অভিযোগে লড়াই করে। রাজার কাছে থাকা এক সৈন্যকে ইশারা করে একটি ছোট সিন্দুক চাইলেন। লক্ষণ, এই নাও কিছু সোনার মুদ্রা। এগুলো নিজের কাছে রেখে বাড়ি যাও। বাচ্চাদের জন্য কিছু খাবার আর পোশাক নিয়ে যেও, এবং নতুন করে কিছু শুরু করো। মহারাজ, আমি এটা নিতে পারবো না। আমরা গরিব, কিন্তু আমরা পরিশ্রমী। এটা তোমার কঠোর পরিশ্রমের পুরস্কার। তোমার মতো একজন সৎ মানুষকে যদি আমি এটা না দিই, তবে কাকে দেব? লক্ষণের চোখ জলে ভরে উঠল। সে মাথা নত করে রাজার চরণে গেল। আপনি আমার জীবন বদলে দিয়েছেন মহারাজ। এখন আমি আমার সন্তানদের আর ক্ষুধার্ত থাকতে দেব না। যাও লক্ষণ, কিন্তু মনে রেখো, এই গ্রাম কেবল তারাই দেখতে পায় যারা মন থেকে কঠোর পরিশ্রম করে এবং আত্মস্বার্থকে অতিক্রম করে। পরদিন সকালে লক্ষণ এই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল। সে প্রচুর বাজার সদাই, বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনল এবং শর্মিলার জন্য একটা রঙিন শাড়ি কিনল। শর্মিলা, আজ আমার মনে একটা শান্তির অনুভূতি হলো। বাচ্চাদের মুখের হাসি দেখে আমি সব ভুলে গেলাম। এখন মনে হচ্ছে যেন আমাদের ভাগ্য সত্যিই বদলে গেছে, কিন্তু এই মুদ্রাগুলো দিয়ে ঋণ শোধ করাও জরুরি। লক্ষণ সেই দিন সোজা জমিদারের বাড়িতে চলে গেল। তার হাতে মুদ্রা ভরা একটি ব্যাগ ছিল। জমিদার সাহেব, এই নিন আপনার টাকা। আমি পুরোটাই শোধ করে দিচ্ছি। এর প্রতিটি পয়সা কঠোর পরিশ্রম করে উপার্জন করা। লক্ষণ, এই সব কিছু কিভাবে হইল? তুই হঠাৎ এত ধনী হইয়া গেলি কি কইরা? কিছু চুরি করছস নাকি? জমিদার সাহেব, আমি গরিব, কিন্তু আমি চোর নই। আমি কঠোর পরিশ্রম করে ঈশ্বরের কৃপায় এটা পেয়েছি। আমার এসব গল্প শোনাবি না। এখন বলতো, যদি ঋণটা শোধ করারই থাকতো, তাহলে আগে করিস নাই কেন? এখন আমি টাকা দিয়ে দিয়েছি জমিদার সাহেব, আর এখন দয়া করে আমার জমির কাগজপত্রগুলো ফিরিয়ে দিন। জমিদারের সন্দেহ হয়েছিল, কিন্তু সামনে সোনার মুদ্রাগুলো দেখে তিনি চুপ হয়ে গেলেন। জমির কাগজগুলো ফিরিয়ে দেয় এবং লক্ষণ চলে যায়। বাবা বাবা,
আমরা কি আবার এই একই জমিতে চাষ করব? হ্যাঁ বাবা, এখন ওই জমিটা আবার আমাদের। আমরা এতে কঠোর পরিশ্রম করব, কিন্তু আমার অন্য একটা স্বপ্ন আছে। কী ধরনের স্বপ্ন? আমি শুধু চাষাবাদই করব না, আমি একটা ছোট্ট কাঠ বিক্রির ব্যবসাও শুরু করব। আমি জঙ্গল থেকে কাঠ এনে গ্রামে বিক্রি করব। লক্ষণ দুদিনে একটি কাঠ বিক্রির গাড়ি তৈরি করে ফেলেন এবং এখন প্রতিদিন সকালে জঙ্গলে যায় এবং সন্ধ্যায় বাজারে কাঠ বিক্রি করে বাড়ি ফিরে। ধীরে ধীরে তার টাকা বাড়তে লাগলো এবং গ্রামের লোকেরা তাকে সম্মান করতে শুরু করলো। দেখো, লক্ষণ এখন ধনী হইয়া গেছে, মনে হইতাছে ঈশ্বর তারে বিশেষ আশীর্বাদ করছে। কিন্তু জমিদার নিশ্চিন্তে থাকতে পারলেন না। তিনি প্রতিদিন ভাবতেন লক্ষণ হঠাৎ করে এত ধন সম্পদ কোথা থেকে পেল। তিনি এই রহস্য উদ্ঘাটনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। লক্ষণ, আমি চুপ থাকুম না, আমারে খুঁজা বাইর করতেই হইব। ওই টাকা তুই কোথা থেকে পাইছ? নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। একদিন লক্ষণ কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গেলেন এবং সেই একই পথ ধরে যা গুহার দিকে গিয়েছিল, কিন্তু জমিদার সাহেব গোপনে তাকে অনুসরণ করলো। আজকেও আমি এই পথেই যাব, আমাকে রাজাকে ধন্যবাদ জানাতে হবে। তাহলে এইটাই পথ? তুই তাহলে এই রাস্তা দিয়ে গেছিলি? এখন আমি তোরে অনুসরণ করবো, দেখমু কি হইতাছে। ওই গুহাটা নিশ্চয় অল্প দূরেই। গুহাটা কোথায়? আমি দেখতে তো পাইতাছি না, মনে হইতাছে সবকিছু রহস্যে ঘেরা। ওই তো, ওই তো, ওই যে আমার গুহা, ঠিক ঠিক সেই জায়গা যেখানে আমার ভাগ্য বদলে গিয়েছিল। তাইলে সে এখানে আসছিল, এখন আমিও আসবো, আর আমি যত সোনা খুঁজে পাবো সবই হইব আমার। হে ঈশ্বর, আমাকে সেই রাজার সাথে আরেকবার দেখা করিয়ে দাও। এখন এটা তোমার ঈশ্বর নয়, এখন আমার বুদ্ধি কথা বলবে। আমি চুপচাপ দেখুম তুই কি করস। রাজাজি, আপনি কি শুনছেন? আমি আবার ফিরে এসেছি। কার সাথে কথা কইতাছে? ভিতরে কি কেউ আছে নাকি? আপনি কে? আমি লক্ষণ, আমি রাজাজির সাথে দেখা করতে চাই। এই আওয়াজটা কোথা থেকে আইলো? সত্যি ভিতরে কেউ আছে? ভেতরে আসুন, মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন। তাই নাকি? এই লোকেরা তো এটা আগেই জানে। এটা নিশ্চয়ই কোনো বড় গোপন রহস্য। আমি রাজাজির কাছে অত্যন্ত কৃতজ্ঞ, উনি আমার জীবনে আলো এনেছেন। এখন আমি যথেষ্ট দেখছি, এইবার আমার পালা। জমিদার ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে গেল। সে যেইমাত্র ভেতরে ঢুকতে শুরু করলো, একটি উজ্জ্বল ঝলকানি দেখা গেল এবং চারদিকে অন্ধকার নেমে এলো। দাঁড়াও দাঁড়াও, তুমি কে? আমি জমিদার, আমিও রাজার সঙ্গে দেখা করতে চাই। তোমার গা থেকে লোভের গন্ধ আসছে। রাজা এমন লোকদের সঙ্গে দেখা করেন না। আমি জানি লক্ষণ, কিভাবে এই সব কিছু পাইছো। তার সততাই তাকে এই পুরস্কার এনে দিয়েছে, আর তুমি পেয়েছো তোমার লোভের শাস্তি। এই লোভেই তোমাকে একদিন অনেক দূর অন্ধকারে ঠেলে দেবে। না না, সে যা পাইছে আমিও তাই চাই। তুমি গরিবদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছো, এই জায়গা তোমার জন্য নয়। রাজার আদেশে তোমাকে বন্দি করা হচ্ছে। না মহারাজ, এইটা অবিচার। তোমার শাস্তি তোমার কৃতকর্মের দ্বারাই নির্ধারিত হবে। সৈন্যরা জমিদারকে ধরে অন্ধকারের দিকে নিয়ে গেল এবং গুহাটি আবার শান্ত হয়ে গেল। রাজাজি, আপনি সুবিচার করেছেন। এই লোকটা অন্যের সম্পদ চুরি করেছে, আর তুমি অন্যের জন্য কঠোর পরিশ্রম করো। যাও লক্ষণ, এখন থেকে তুমি জীবনে সর্বদা নিরাপদ থাকবে। ধন্যবাদ রাজাজি, আমি আপনার বিশ্বাস কখনোই ভাঙব না। লক্ষণ গুহা থেকে বেরিয়ে এলো। তার মুখে ছিল তৃপ্তির ছাপ, কিন্তু একই সাথে তার মনে ছিল একটি প্রশ্ন। এই গোপন কথাটি কি তবে সবার ভিড়ে হারিয়ে যাবে, নাকি শুধু সরল হৃদয়ের মানুষদের কাছেই তার সত্যিকারের আশ্রয় খুঁজে পাবে? লক্ষণে সবকিছুই ছিল, তবুও তিনি সাধাসিধে জীবনযাপন করতেন। সব হিসাব আজ পরিষ্কার। জমিদারের লোভেই তার পতন ডেকে এনেছে, আর আমার সততাই আজ আমার শক্তি। আজ তুমি তাড়াতাড়ি ফিরেছো, সব ঠিক আছে তো? সব ঠিক আছে শর্মিলা, এখন আর কোনো ভয় নেই। রাজা সবকিছু দেখেছেন এবং বিচার করেছেন। বাবা, জমিদার এখন কোথায় গেছে? এমন লোকদের যেখানে যাওয়া উচিত বাবা,
সে ওখানে গেছে। এখন তুমি কি করার পরিকল্পনা করছো? এখন আমি গ্রামে একটা ছোট্ট ব্যবসা শুরু করব। আমি একটা কাঠ ও কয়লার গুদাম খুলে গ্রামবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। পরদিন লক্ষণ একটা ছোট দোকান ভাড়া নিল। সে জঙ্গল থেকে কিছু কাঠ এনে সেখানে বিক্রি করতে শুরু করলো। লোকেরা জিনিসগুলো ভালো পেল এবং লক্ষণ তার কঠোর পরিশ্রমের জন্য সম্মান পেতে শুরু করলো। লক্ষণ, তোমার জিনিসপত্র চমৎকার। এখন আর আমাকে বাইরে যাইতে হয় না, আর তুমি ন্যায্য দামও দাও। তুমি মন প্রাণ দিয়া ব্যবসা করো। আমরা সবার ভাই। যখন আমরা ক্ষুধার্ত ছিলাম তখনও গ্রামের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখন যদি আমরা কিছু করতে পারি সেটাই সবচেয়ে বড় ব্যাপার। গ্রামের মানুষ এখন লক্ষণকে সম্মানের চোখে দেখে। তিনি একসময় ছিলেন একেবারে নিচে, এখন শীর্ষে। তুমি সত্যিই সবকিছুর খেয়াল রেখেছো লক্ষণ। আমি তোমার জন্য খুব খুশি। না শর্মিলা, ঈশ্বর আমাদের উপর ভরসা করেছিলেন আর আমরা সেই ভরসা রক্ষা করেছি। শর্মিলা, বাইরে কেউ আছে, দেখো তো কে। এই মুহূর্তে কে হতে পারে? হ্যাঁ, কে বলছেন ভাই? তুমি লক্ষণ? হ্যাঁ বলো। আমি রাজার দূত। তিনি তোমার জন্য একটা বার্তা পাঠিয়েছেন। রাজার বার্তাটি আমার জন্য? হ্যাঁ, তিনি তোমাকে ডেকেছেন। উনি তোমার সাথে জরুরি কিছু আলোচনা করবেন। উনি তোমাকে কেন ডাকছেন? কি আলোচনা করবেন? সবকিছু ঠিক আছে তো? আমাকে এইমাত্র বলা হয়েছে লক্ষণকে এক্ষুনি নিয়ে আসতে। ঠিক আছে, আমি সকালে রওনা দেব। না, তুমি এখনই চলো। আমি তোমার সাথে আছি। রাস্তাটা নিরাপদ। লক্ষণ কোনো প্রশ্ন না করেই রাজার দূতের সাথে চলে গেল। রাতের অন্ধকারে তার গতি ছিল ধীর, কিন্তু তার হৃদয়ে ছিল বিশ্বাস। রাজা মশাই অপেক্ষা করছেন, ভেতরে এসো। রাজা রাতে আমাকে ডেকেছেন, নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার আছে। এসো লক্ষণ, বসো। প্রণাম মহারাজ, আপনি আমাকে মনে রেখেছেন। লক্ষণ, আমি অনেকদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি যেভাবে তোমার জীবনটা নতুন করে গড়ে তুলেছ তা সত্যি অবিশ্বাস্য। এটা অনুপ্রেরণাদায়ক। মহারাজ, যেদিন আপনি আমাকে সাহায্য করেছিলেন সেদিন আমার ভাগ্য বদলে গিয়েছে। আমার আয়ু আর বেশি দিন নেই এবং কোনো উত্তরাধিকারীও নেই। আমি চাই তুমি আমার উত্তরাধিকারী হও। আপনার সিংহাসনে বসবো, সেটা কিভাবে সম্ভব? আমি তোমার আচরণ, সততা এবং কঠোর পরিশ্রমের পরীক্ষা করেছি, আর এগুলোই হলো সেই গুণাবলী যা একজন প্রকৃত রাজার থাকা উচিত। আমাকে ভাবার জন্য সময় দিন মহারাজ। আমি তোমাকে আগামীকাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত জানিও। লক্ষণ প্রাসাদ ত্যাগ করল। তার মনে প্রশ্ন হয়েছিল, কিন্তু একটি নতুন আশাও ছিল। লক্ষণ, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? মহারাজ, আমি সারা রাত ধরে ভেবেছি এই সিংহাসন একটি দায়িত্ব। আমি আমার কল্পনারও বাইরে কখনো এটি ভাবিনি, কিন্তু আপনি যদি আমাকে যোগ্য মনে করেন তবে আমি এই দায়িত্ব গ্রহণ করছি। তোমার উত্তরে প্রমাণ করে যে তুমি যোগ্য। আমি প্রতিজ্ঞা করছি যে আমি সর্বদা গরিবদের পাশে থাকব। আমি কারো প্রতি অবিচার হতে দেব না। মহারাজের সিদ্ধান্ত, লক্ষণকে রাজকীয় পোশাকে সজ্জিত করা হোক। লক্ষণকে নতুন পোশাকে সাজানো হলো, তার কপালে রাজকীয় তিলক পরিয়ে দেওয়া হলো এবং তাকে সিংহাসনে বসানো হলো। লক্ষণ, এটা কি সত্যিই একটা স্বপ্ন? না শর্মিলা, এটা ঈশ্বরের ইচ্ছা। এখন থেকে আমরা আর ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাব না, বরং অন্যদের ক্ষুধা নিবারণের দায়িত্ব নেব। এখন আমি একজন রাজার পুত্র। না বৎস, তুমি একজন জনতার সেবকের পুত্র। আমরা রাজা হিসেবে নয়, বৃত্ত হিসেবে জীবনযাপন করব। শীততলা গ্রামের সেই গরিব কৃষক যে বর্ষায় সবকিছু হারিয়েছিল, সে আজ তার সংগ্রামের মাধ্যমে রাজপ্রাসাদে পৌঁছিয়েছে। যে রাজা কাঠ খাইটা তার সন্তানদের লালন পালন করছে, তিনি প্রকৃত অর্থে জনগণের রাজা। লক্ষণ সম্পদকে গর্ভে পরিণত হতে দেয়নি দরিদ্রতার লজ্জায়। তিনি প্রতিটি পরিস্থিতিকে মেনে নিয়েছিলেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য গড়ে তুলেছিলেন।